আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছে, আল্লাহ রাখছে, খুব ভালো, আল্লাহর রহমতে খুব ভালো আছে। জিরো থেকে মুমিনুল হওয়ার যে গল্পটা জি, কিভাবে শুরু হয়েছিল বা ক্রিকেটের সাথে আপনার হাতে খড়িটা কিভাবে হলো? ক্রিকেট খেলাটা শুরু হয় মূলত বাসায় আমি আমার বড় ভাইয়া খেলতাম। একটা কোচ ছিলেন, ওনার নাম হলো নাজিমউদ্দিন। উনি সাজেস্ট করেছিলেন যে আমাকে বিএসসি মানে অ্যাডমিশন নেওয়ার জন্য, মানে পরীক্ষা দেওয়ার জন্য admission। তো আমি ১ম বছর পরীক্ষা দেই, হাইটেক গ্রামে বাদ পড়ে যাই। পরের বছর আবার ২০০৪ সালে আবার দেই। তো ওই সময় আবার আল্লাহর রহমতে ওই বিএসপিতে সিলেক্ট। সিলেক্ট হই। এই যে লং জার্নি এর মধ্যে সবচেয়ে বড় অনুপ্রেরণা কে বা আপনাকে সাপোর্ট দিয়েছে খারাপ সময়টাতে? আমার অনুপ্রেরণা হিসেবে আমার ব্যক্তিগত আমার মা আমার অনুপ্রেরণা। 2002 তে যখন আমি বিএসসি প্রজেক্টের ক্যাম্প করি, তখন 2004 সালে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি যখন আমার আব্বাকে বলি, আব্বা তখন আম্মাকে ম্যানেজ করে। আমার আম্মা আবার স্কুল টিচার ছিলেন, স্কুল টিচাররা খুব স্ট্রিক্ট থাকে। আচ্ছা ভাই, বিইং এ ক্রিকেটার লাইফটা আসলে কেমন? অনেক মানুষজন ক্রিকেট খেলে, অনেক ছেলেবেলে ক্রিকেট খেলে। সবাই কিন্তু সেই সুযোগ সুবিধা ওই ওই ইয়াটা সবার, ওই প্রিভিলেজটা সবাই পায় না। আল্লাহ তাআলা সবার ওই সুবিধাটা দেয় না। আমি খুবই গ্রেটফুল আল্লাহর কাছে, আমি খুবই কৃতজ্ঞতা। আচ্ছা ভাই, তো আপনি তো এখন একজন সিনিয়র ক্রিকেটার আমরা বলতে পারি, তো সেক্ষেত্রে আপনার জুনিয়র যারা ক্রিকেটার আছে বা বাংলাদেশের পাইপলাইনে যারা আছে, ইন ফিউচার যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তাদেরকে আপনি কিভাবে মানে সাহায্য সহযোগিতা বা কোনো টিপস ওরা যদি চায় আপনার থেকে, মানে ওই ব্যাপারটা যদি একটু বলেন আর কি। যারা ক্রিকেটার, যারা উঠতি বসে ক্রিকেটার, তাদের একটাই হলো আপনার, আপনি ক্রিকেট যখন খেলবেন আপনার ধ্যান জ্ঞান সবই যেন ক্রিকেটই হয়, এর বাইরেও কোনো কিছু যাতে না হয় আর কি। সামাজিক কাজে সবসময় দেখা যায় ক্রিকেটাররা খুবই অ্যাক্টিভ। সেই ব্যাপারটা, আপনার ব্যাপারটা যদি বলেন যে আপনার দিক থেকে আপনি কিভাবে আছেন বা কিভাবে কাজ করছেন। যে আমি ইসলাম ফলো করি, এখানে ইসলাম যেহেতু আল্লাহ তাআলা যেটা বলেছেন যে এক হাত দিয়ে যে দিবে আরেক হাত যারা জানবে না, তো ওইখানে আমি চেষ্টা করি যাতে এই জিনিসটা এক্সপোজ না হয়। আমরা বড় বড় ক্রিকেটারদের ক্ষেত্রে দেখি তাদের আলাদা এজেন্ট থাকে বা জি জি, সামহাউ ডিলটা করে অন্য কেউ তাদের, আপনাদের সেই সময়টা হয়ে ওঠে না। তো একজন ক্রিকেটারের জন্য এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট? এটা একটা আমার কাছে মনে হয় এটা পুরো একটা কালচারের ব্যাপার। এই কালচারটা হয়তো আমাদের দেশে নেই। এটা খুব অ্যাক্টিভ কালচার হলো ইন্ডিয়াতে আছে। প্লেয়ারের কাজ হলো সারাদিন খালি ক্রিকেট খেলা আর খেলা নিয়ে পড়ে থাকা, আর অন্যান্য যে জিনিসগুলো আছে সেটা তার এজেন্ট ডিল করবে। তো কালচার যদি ওইভাবে একবার চলে আসে, তাহলে জিনিসটা আপনার একটা প্লেয়ারের জন্য ইজি। যখন যদি এখন যে আমার যদি কেউ থাকে, অথবা আমার যদি যেমন যে আছে সামি ভাই যেটা বলছেন, উনি যদি থাকে তখন আমার জন্য জিনিসটা সারাদিন উনি ওটা ডিল করবেন আর আমি আমার কাজটা করে যাবো, এটাই। আর জুনিয়রদের ক্ষেত্রে যেটা হয় কি, আপনার জুনিয়রদের আপনার ওই একই আপনার প্রফেশনাল এজেন্ট হতে হবে, আর ওনার সবচেয়ে জিনিস হবে ওনার ভালো মানুষ হতে হবে। ওকে যে আপনার যে উঠতি প্লেয়ার তাকে কিন্তু ওইভাবে আপনার গাইডলাইন দিতে হবে যে তোমার কাজ হলো খেলা, তোমার এত এই বয়সে টাকা পয়সা অথবা ব্র্যান্ড নিয়ে চিন্তা করার দরকার নাই, ওইটা আমি ম্যানেজ করবো। পুরো মেন্টালিটি ওর ওর প্যাটার্নটা আপনার সব জানতে হবে ওনার অ্যাজ এ এজেন্ট হিসেবে। তো এই জায়গায় এজেন্টের আপনার ভূমিকাটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে উঠতি প্লেয়ারের ক্ষেত্রে। আপনি কি মানে কোনো ব্র্যান্ডের সাথে যুক্ত আছেন বা কারো অ্যাম্বাসেডর হিসেবে এরকম কিছু? না না, আমি কোনো তো এই যে টেস্ট খেলার যে একটা অনুভূতিটা, প্রথম যখন আপনি টেস্ট ক্যাপটা পেলেন, তখনকার অনুভূতিটা কেমন ছিল? এখন যে ফিলিংসটা আছে টেস্ট ক্রিকেটের প্রতি যে ফিলিংস, তখন আসলে কিছু বুঝে মানে অনেক সময় থাকে না মানুষের, কিছু বুঝে ওঠার আগেই সব কিছু হয়ে যায়। তো ওইরকমই আমি আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি বাংলাদেশ টিমে সুযোগ পেয়ে গেছিলাম। ওই অনুভূতিতে চেয়ে এখন অনুভূতিটা একটু অন্যরকম। এখন জাতীয় দল থেকে ডাক পড়লো, আপনি ইনস্ট্যান্ট দলে ঢুকতে হবে, এই ব্যাপারটা যদি একটু বলেন কিভাবে নিজেকে রেডি রাখেন সবসময়? মানে আমাদের দেশ অনুযায়ী আমরা হয়তো টেস্ট ম্যাচ একটু কম খেলি, এটা হয়তো বাংলাদেশ এই কারণে, অন্যান্য দেশগুলো অনেক বেশি টেস্ট ম্যাচ খেলে। তো ওই অ্যাডজাস্টমেন্টটা আমার অনেক দিন ধরে ছিল, মানে অনেক দিন ধরে এভাবে খেলছি, তো এই কারণে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আমার। আর একটা যে জিনিস হলো আপনার, যখন আপনার একবার অ্যাডজাস্ট করে ফেলবেন, তখন জিনিসটা আস্তে আস্তে আপনার কাছে রেগুলার হয়ে যাবে। মাউন্ট পঙ্গানি যে জি টেস্টটা, জি তো ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দিস ম্যাচ, তো আপনার তখনকার আপনার অনুভূতিটা কেমন ছিল যে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওদের একটা পূর্ণ শক্তির দলকে হারালো? হাউ ওয়াজ দ্যাট ফিলিং? অবশ্যই ওই সময়টা ওরা মানে নিউজিল্যান্ড ১ নাম্বার টিম ছিল। ১ নাম্বার টিম মানে কি আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপের ১ নাম্বার টিম চ্যাম্পিয়ন, তখন টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছিল ১ নাম্বার টিম। অবশ্যই এটা আমি যতই বলি, এটা আমি হয়তো বাসায় আপনার মানে আমার অভিব্যক্তি প্রকাশ করতে পারবো না। এটা অন্যরকম একটা ফিলিংস ছিল। তার মধ্যে আমরা পুরা জুনিয়র টিম ছিল, একমাত্র মুশফিক ভাই ছিল সিনিয়র। তো হিসেবে চিন্তা করলে আমার কাছে আমার লাইফে, আমার ক্রিকেটিং লাইফে আল্লাহ তাআলা আমার অনেক বড় একটা পাওয়ার মধ্যেই একটা, মানে একটাই পাওয়ার আমার লাইফে সবচেয়ে বড়। বাংলাদেশের একটা অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে, কম টেস্ট খেলা, এই ব্যাপারটা কি একটু মানে হতাশ মনে হয় না নিজেকে যে আমরা বাংলাদেশ বলেই হয়তো ম্যাচগুলো কম পাচ্ছি? হতাশা আসা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু আপনার এন্ড অফ দ্য ডে আপনার মেনে নিতে হবে। কারণ কি,
আমাদের টেস্ট ক্রিকেটের লেগেসি, টেস্ট ক্রিকেট আগের টেস্ট ক্রিকেট কালচার কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক নিচে, যেটার কারণে আমাদের সাথে অনেকে টেস্ট খেলতে চায় না। তো এইটার কারণে ওই জিনিসটা মেনে নিতে হয়। আমরা যদি এখন টেস্ট ক্রিকেটটা উপরের দিকে নিয়ে যাই, পরবর্তী জেনারেশন যারা আসে তারা হয়তো আমরা 6টা পেলে ওরা হয়তো 12টা পাবে ম্যাচ। তো ওই জিনিসটা এখন আমাদের আগায় নিয়ে যেতে হবে আর। টেস্ট হলো আপনি যখন মেন্টাল জিনিসটা তখনই ইজি হয়ে যায় যখন আপনি সাপোজ ধরেন আপনি সামনে পাকিস্তানের সাথে খেলবেন অথবা ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের সাথে খেলবেন, শ্রীলঙ্কার সাথে খেলবেন। তার আগে আপনি যদি মনে করেন একটা আপনি ওই টিমের এগেনস্টে ওদের কোন কোন বোলার আছে, কোন কোন আপনার ওইসব বোলারদের ক্ষেত্রে আপনি কোন দিক দিয়ে রান করবেন, ওরা আপনার কীভাবে অ্যাটাক করতে পারে, কীভাবে রান করবেন, এই জিনিসগুলো যখন আপনি অ্যানালাইজ করবেন ওদের বোলিং দেখে দেখে, তখন আপনার কিছুর একটা আইডিয়া আসবে। তো ওই অ্যানালাইজ করার পরে আপনার ওই অনুযায়ী ওরা কোন জায়গায় আপনার বল করতে পারে, কোন জায়গায় আপনি রান করার সুযোগ আছে, ওইভাবে যদি আপনি নিজেকে প্রিপেয়ার করে ওই সিচুয়েশন তৈরি করে প্র্যাকটিস করতে পারেন, তখন আপনার ওই যে আপনি যেটা বললেন মেন্টাল যে ব্যারিয়ার থাকে ওটা কিছুটা হলে আপনার কমে আসবে। ওই যে কোভিড ছিল ওই সময়টাই, শ্রীলঙ্কায় খেলা ফার্স্ট টেস্ট মনে হয়, খুব সম্ভবত ফার্স্ট টেস্ট। তো এখন আম্পায়ারকে তো সব দেওয়া যায় না, ওই সময় কোভিডের রেস্ট্রিকশন ছিল আইসিসি থেকে যে ক্যাপ্টেনের কাছে রাখতে হবে অথবা আম্পায়ারে দেওয়া যাবে না, ইভেন বলে থুতু দেওয়া যাবে না, এখনও তো দেওয়া যায় না। তো ওই সময় কেউ কাকে ক্যাপ দিতে পারছিল না, তখন যারা আবার লাইনে ফিল্ডিং করছে সবাই আমার ক্যাপ দিচ্ছিল। তো আমিও একজন একটা একটা করে রাখতে বোলারদের ক্যাপ একটা একটা করে রাখতে করতে সব পুরো 5টা 6টা আমার মাথায় হয়ে গিয়েছিল। আসলে ওই সামি ভাই যে জিনিসটা করছে, যে আমার কাছে মনে হয় ওনাকে অবশ্যই এটা ধন্যবাদ দেওয়া উচিত যে এই থটটা ওনার মাথায় আসছে, অথবা জানি না কীভাবে আসছে, কিন্তু আসার পরে উনি যে চিন্তা ভাবনা করার পরে জিনিসটা যে ক্রিকেটের জন্য ইনভেস্ট করছে অথবা ক্রিকেট নিয়ে চিন্তা করছে, এটা বিরাট একটা ভালো একটা জিনিস। কারণ আমাদের অনেক সময় সত্যি কথা আমি আগেও আপনাকে বলেছিলাম যে আমাদের দেশে আসলে এজেন্টের কালচারটা নেই, যে এজেন্টের কালচার থাকলে আপনার জিনিসটা আপনার বাইরের জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। আপনার কাজ তখন ক্রিকেট খেলা, আর অন্যান্য জিনিসগুলো এজেন্টই সব অ্যারেঞ্জমেন্ট করবে, কী করতে হবে না করতে হবে। তো আমি সামি ভাইকে সাধুবাদ জানাই, আমি ওয়েলকাম করি যে উনি হয়তো আস্তে 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 জিনিসটা অনেক বড় করবে, আর আমাদের ইয়াং প্লেয়ার যারা আছে তাদের জন্য অনেক একটা ভালো একটা সুযোগ তৈরি করে দেবে উনি। আমি আছি ক্রিকেট উইথ সামির সাথে।